প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা সবাই কোভিড-19 ভারাক্রান্ত। আমরা সবাই ঘরে থাকবো এবং ঘর থেকে বেরোবো না। ঘরের মধ্যে থেকে আমরা অনলাইন ক্লাসের মাধ্যমে আমাদের লেখাপড়াকে সামনে এগিয়ে নেব। এই পরিক্রমায় আমরা আজকে আমি তোমাদের সামনে একটি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। এই ক্লাসটা হচ্ছে আমাদের নবম শ্রেণী পদার্থবিজ্ঞান। আমার পরিচয় আশিস কুমার পাল, সহকারী শিক্ষক, কারপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়। প্রথমে আমরা আমাদের আজকের অধ্যায় বিষয়টা হচ্ছে তরঙ্গ ও শব্দ। আজকে আমাদের এখানে দুটো বিষয় আছে, তরঙ্গ এবং শব্দ। আমরা আজকে তরঙ্গটা নিয়ে আলোচনা করব। তোমরা মনোযোগী হও কিভাবে আমরা এই তরঙ্গ বিভিন্ন বিষয় দিয়ে আমরা মূলভাবে শিখতে পারি। তোমরা সবাই ধারে খাতা এবং কলম নিয়ে পারবা। বিভিন্ন রকম চিত্র, বিভিন্ন রকম সংজ্ঞা এবং বিভিন্ন রকম সূত্র অনেক সময় আসবে, এগুলো তোমরা লিখে নিতে পারো। তরঙ্গ বোঝাতে গেলে প্রথমে আমাদের যে বিষয়টা আসে সেটা হচ্ছে তোমার সরল স্পন্দন গতি। প্রথমে আসলে আমাদের কি সরল সরল স্পন্দন গতি। আমাদের এটা যদি বুঝতে হয় তাহলে আমরা মনে করো একটা স্প্রিং এর নিয়ে আমরা দেখতে পারি। আমরা মনে করো এটা একটা আমাদের একটা স্প্রিং। এই স্প্রিংটায় আমি যদি কোনো ভর এরকম টেনে ছেড়ে দিই তাহলে দেখা যাচ্ছে স্প্রিংটা এরকম করে নিচে দুলবে। ঠিক আছে, আমরা স্প্রিংটা যদি এরকম ভাবে ছেড়ে দিই তাহলে দেখা যাচ্ছে স্প্রিংটা এরকম দুলবে। এক সময় আস্তে 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 এটা থেমে যাবে, কিন্তু এটা কোনো থেমে যাওয়ার কথা ছিল না। কারণ হচ্ছে আমাদের যদি বাতাসের বাধা এবং মধ্যাকর্ষণ আকর্ষণ বল না থাকতো তাহলে দেখ এটা এরকম সারা জীবনই চলতে থাকতো। এইটা হচ্ছে একটা স্প্রিং এর এই যে গতিটা, এইটা হচ্ছে আমরা একটা সহজ স্পন্দন গতি হিসেবে ব্যাখ্যা করতে পারি। আবার আমরা এই উদাহরণটা দিতে পারি একটি পেন্ডুলাম নিয়ে, যে আমরা একটা ইসের উপর ঝুলায় আমরা যদি এটাকে এরকম যে কোনো একদিকে টেনে ছেড়ে দিই তাহলে এটা দেখে সারাদিন এইভাবে দুলতে থাকবে। এটা দুলবে, কিন্তু হ্যাঁ এটা সারাদিন দোলার কথা, কিন্তু এখানে সারাদিন দুলবে না। সে তবে নিয়মটা হচ্ছে সে এই বছর যতটুকু যাবে এই বছর ঠিক ততটা দূরত্ব যাবে। বাতাসের বাধার কারণে এটা করলাম একসময় আস্তে 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 থেমে যাবে। এই যে বিষয়টা আমরা দেখলাম এইটা হচ্ছে সরল স্পন্দন গতি। এখন এই সরল স্পন্দন গতি আমরা আর একটু বোঝাতে গেলে আমরা যে স্প্রিংটা নিয়ে আলোচনা করছিলাম, এই স্প্রিং এর দিয়ে আমরা এটা বলতে পারি। যেমন আমাদের ফুকের একটা সূত্র আছে, সেই সূত্র দিয়ে আমরা স্প্রিং এর এটা সূত্র আমরা আনতে পারি। এই বলটা, যে বলটার জন্য আমরা বলতেছি যে এটা থেমে যাবে, যে বলটা কাজ করতেছে এখানে, সেই বলটা আছে। এবং যে স্প্রিং এর এই দৈর্ঘ্যটা যদি x হয় আর কে এবং ভর আমরা ধরলাম কত m আর দূরত্ব দৈর্ঘ্য, স্প্রিং এর দৈর্ঘ্য আমরা দৈর্ঘ্যটা ধরলাম হচ্ছে x। তাহলে এই যে বলটা, এই বলটাকে আমরা বলতে পারি বল F সমান সমান আমরা এই কি বলবো kx। এটা আমরা সহজ স্পন্দন গতি থেকে এটা আমরা ব্যাখ্যা দিতে পারি। ওকে সূত্রের কারণে যে ছন্দিত বা স্পন্দন গতি হয় সেটাই হচ্ছে তোমার স্পন্দন গতি। এখান থেকে আমরা
পদার্থবিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ গতিগুলোর মধ্যে এটা হলো একটা গতি, আমাদের এই সরল স্পন্দন গতি। এখন এই সরল স্পন্দন গতি থেকে আমরা এবার আমাদের একটা দোলনকাল বের করতে পারি। আর দোলনকাল জিনিসটা কি আমরা যদি একটু বুঝি, দোলনকাল জিনিসটা কি, যেমন এই যে আমরা পেন্ডুলাম দিয়ে ব্যাখ্যা করতে পারি। এই যে আমরা এইটা ধরে এই ছেড়ে দিলে আবার এই যে একটা, এটা বলি আমরা একটা দোলন। এই একটা দোলন সম্পন্ন হতে যে সময় লাগে তাকে আমরা বলি দোলন কাল। আমরা স্প্রিং এর থেকেও ঠিক একই রকম ভাবে আমরা যদি এরকম টেনে ছেড়ে দিই তাহলে এই একবার ওঠানামা করতে যে সময়টা লাগবে সেটাকে বলি আমরা দোলন কাল। আর দোলন কালে আমরা সাধারণত বলতে পারি কি, দোলন কালে আমরা বলবো টি দিয়ে প্রকাশ। আর এই দোলন কাল বের করার জন্য আমরা একটা সূত্র দেখতে পারি। সেই সূত্র আছে আমাদের দোলন কাল টি সমান সমান 2, এই চিহ্নটাকে বলি আমরা পাই রুট ওভার m ভাগ k। এখানে m টা হচ্ছে ভর আর k হচ্ছে স্প্রিং এর ধ্রুবক। তাহলে আমরা এটা দেখলাম স্প্রিং এর বেলায়। আর পেন্ডুলাম নিয়ে যদি আমরা এই সুতার দৈর্ঘ্যটা মেপে নিতে পারি, এই সুতার দৈর্ঘ্যটাকে যদি আমরা ছোট হাতের l ধরি তাহলে এখানেও আমরা এইভাবে আমরা দোলনকাল বের করতে পারি। এই সুতার দৈর্ঘ্য দিয়ে আমরা এই যে পেন্ডুলাম দিয়ে যেটা দেখতেছি আমরা এটা আমরা দেখতে পাবো। এইভাবে একটা পেন্ডুলাম নিয়ে আমরা এইভাবে ছেড়ে দিই যে একটা দোলন হতে যে সময় লাগে সেই সময়টুকু আমরা এই সুতার দৈর্ঘ্য এই বক্স সহ মেপে নিয়ে এখান থেকে আমরা বের করতে পারি। সেবেলা আমাদের দেখা যাচ্ছে কিভাবে দোলনকাল t সমান সমান, এবার সূত্র আসবে কি 2 পাই রুট ওভার l ভাগ g, রুট ওভার l ভাগ g। দেখো এই সূত্রটা দিয়ে আমরা দোলনকাল বের করতে পারি। তাই এখানে l টা হচ্ছে সুতার দৈর্ঘ্য আর g হচ্ছে অভিকর্ষ স্থল। এই দুটো জিনিস যদি আমরা জানা থাকে তাহলে এভাবে আমরা দোলনকাল বের করতে পারি। l হচ্ছে আর হচ্ছে g, এখন দেখো আমরা এই বিষয়ে একটা অঙ্ক করতে পারি। আমাদের পরীক্ষায় ছোট ছোট অঙ্কগুলো অবজেক্টিভ বা 2 মার্কে সেট করে দেয়, তখন আমরা এই অঙ্কগুলো এই সূত্রগুলো জানলে অঙ্কগুলো খুব সহজেই আমরা করতে পারি। যেমন দেখো লম্বা একটি 2 মিটার লম্বা একটি সুতা দিয়ে 10 গ্রাম এর দোলনকাল তত্ত্ব আমরা বের করব। তা আমাদের দোলনকাল বের করার যে সূত্রটা আমরা একটু দেখি। আমরা আগে সূত্রটা লিখি। যেহেতু আমরা জানি কি দোলনকাল কি সমান সমান 2 পাই রুট ওভার l ভাগ g। এখানে
এখানে আমরা এল এল হচ্ছে সুতার দৈর্ঘ্য, আমরা ধরেছিলাম কত 2 মিটার। আর জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ, আমরা জানি অভিকর্ষ ত্বরণ 9.8 অন মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন আমরা এই সূত্রে বসায় দোলনকালটা বের করতে পারি। 2 পাই রুট ওভার 2 ভাগ 9.8 অন। এটাকে আমরা এককটা বসা দিতে পারি কি, দোলনকালের একক হচ্ছে সেকেন্ড। এখন আমরা এটুকু আমরা ক্যালকুলেটর দিয়ে করে আমরা এখানে মানটা বসায় দিলে আমাদের উত্তর হয়ে যাবে। দেখি আমাদের উত্তরটা কেমন আসে। আমাদের হাতে ক্যালকুলেটর রাখতে হবে, আমরা ক্যালকুলেটর ব্যবহার করে এটা উত্তরে চলে যাব। কিভাবে করবে একটু জানেন, কিভাবে ভাবতে হবে, কি কি করব? প্রথমে আমরা সংক্ষেপে একটু বিস্তারিত করে আমাদের এই ভাগটাকে করব, তারপরে রুট করে দেব। একবারও বের করা যায়, আমরা আগে ধারাবাহিকভাবে করব, তাতে আমাদের সুবিধা হবে। আগে আমরা এমনি করতে পারি রুট দিয়ে, তারপরে ব্র্যাকেট দেব, ব্র্যাকেট দিয়ে লিখব 2 ভাগ 9.8 অন 9.8 অন, ব্র্যাকেট কমপ্লিট করব, করে আমরা সমানের চাপ দেব। সমানের চাপ দিলে আমরা একটা অ্যানসার পাইছি এখানে 2 পাই গুণ 0.45 অন 5। এখন আমরা এর সাথে 2 পাই গুণ করে দেব। আমাদের ক্যালকুলেটরে পাইও আছে, আমরা এর সাথে আগে গুণ করব 2, তার সাথে এরপরে গুণ দেওয়া শিফট দিয়ে তুমি exp এই জায়গা চাপ দিবা, দেখো পাই চলে এসেছে। এবার সমানে চাপ দিবা, দেখো তুমি आंसर পেয়ে যাচ্ছো 0.4515 গুণ 2 গুণ 3.1416। আমাদের অ্যানসার আসছে 2.83 এত সেকেন্ড। তাহলে আমরা এইভাবে দোলনকালটা বের করে নিতে পারি। আমরা এতক্ষণ আমরা যে জিনিসটা বুঝলাম সেটা হচ্ছে কি, সরল স্পন্দন গতি। এই সরল স্পন্দন গতির সাথে আমাদের আরো কিছু বিষয় আমাদের এখানে একটু জানার দরকার আছে। আমরা সেটা নিয়ে এবার একটু আসি। প্রথমে দোলনকালটা আমরা তো দেখছি, একটা পূর্ণ দোলন সম্পন্ন হওয়ার জন্য যে সময় লাগে তাহলে তাকে আমরা বলি দোলনকাল। এরপরে আমরা এখানে এটা দিয়ে আরো কিছু জিনিস আমরা এখানে ব্যাখ্যা দিতে পারবো। যেমন দোলনকালের পরে চলে আসবে আমাদের কি, কম্পাঙ্ক। কম্পাঙ্ক জিনিসটা দেখো আমাদের কি, এই যে আমরা এটা ছেড়ে দিলাম, এই একটা দোলন, এই একটা দোলন আমাদের যে আমরা এটা ছেড়ে দিলে আমাদের এই পাশে এই যে একটা দোলন, এই একটা দোলন আমাদের কম্পাঙ্ক হচ্ছে এইভাবে 1 সেকেন্ডে সে যতগুলো দোলন সম্পন্ন করবে তাকে আমরা বলবো কম্পাঙ্ক। তাহলে এই জিনিসটা আমাদের একটু জানতে হবে। আর এরপর আমাদের জানতে হবে কি, তাহলে আমরা এবার দোলনকালের সাথে আমরা সহস্রচিত্র স্পন্দনের সাথে আমাদের যাদের সম্পর্কগুলো আছে সেগুলো আমরা একটু দেখি। এবার তার ভিতর আমরা এটি দেখলাম, প্রথমে দেখলাম কি দোলনকাল, তারপরে আসবে দেখলাম আমরা কম্পাঙ্ক, কম্পাঙ্ক, এরপরে আমরা দেখো বিস্তার, এরপরে দেখো আমরা কি বিস্তার। বিস্তারটা হচ্ছে আমরা দেখি, দেখো বিস্তারটা যদি আমরা একটু বুঝি তাহলে আমরা যখন এই পেন্ডুলাম দিয়ে বুঝতে পারি, এই যে আমরা এই যে ধরে আমরা যে ছেড়ে দিলাম, এই যে ছেড়ে দিলাম, এই যে এই পাশে একটু এই পাশে একটু, অর্থাৎ সাম্য অবস্থা থেকে এই পাশে সর্বোচ্চ এই পাশে সর্বোচ্চ যে জায়গাটা যাবে, অর্থাৎ আমরা যদি
এটা বুঝি এরকম, আমরা যদি সরলরেখাটাকে এরকম আঁকি তাহলে আমরা যদি ছেড়ে দিই, আমি যদি এক্সে টেনে এইভাবে ছেড়ে দিলাম, দেখা সে এই পাশ থেকে এইভাবে এই পাশেও এতটুকু আসবে। এই যে তার সাম্যাবস্থা থেকে এই পাশে যে দূরত্বটা গেল আর এই পাশে যে দূরত্বটা গেল, এইটা তার বিস্তার, অর্থাৎ সে এই দুটির ভিতর তার বিচরণ করতেছে, আমরা তার এটাকে বলবো তার কি বিস্তার। এরপরে আমরা আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে তোমার কি দশা। কি দেখো দশা, তাহলে আমরা সহজতন্ত্র স্পন্দনের সাথে যাদের সম্পর্ক আছে তাদের ভিতর দোলনকাল, কম্পাঙ্ক, বিস্তার, দশা। দশা জিনিসটা যদি আমরা বলি তাহলে এভাবে বলতে পারি যে তরঙ্গ সঞ্চারকারী কোনো কণা তার যে কোনো মুহূর্তে সাম্যক অবস্থা অর্থাৎ গতির অবস্থা, তার তার কণার যে কোনো মুহূর্তে সাম্যক অবস্থা অর্থাৎ সেটা হতে পারে যে তার তরঙ্গ দৈর্ঘ্য, তার গতিপথ সরণ, তার বেগ বা ইত্যাদি, এই বিষয়গুলোকে আমরা বলি বিস্তার, এই দশা। তা যাক, আমরা দেখলাম হচ্ছে কি তোমার সরল স্পন্দন গতি। এরপরে আমরা চলে যাব এবার চলে যাব আমরা তরঙ্গ। এতক্ষণ আমরা যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে কি সরল স্পন্দন গতি। এইবার তরঙ্গ আমরা সংজ্ঞা দেওয়ার আগে আমরা কয়েকটা উদাহরণ দিই। যেমন মনে করো তুমি পুকুরের মাঝখানে একটা ঢিল ছুঁড়ে দেবা, ঢিল ছুঁড়ে দিলে একটা পুকুরের পানি একটা উপরে নিচে ওঠানামা করবে। এই যে আমাদের পানি যে একবার উপরে একবার নিচে যাচ্ছে, এই যে জিনিসটা, এই জিনিসটাকে আমরা বলি তরঙ্গ। আমরা যদি কোনো কিছু দিয়ে এই পানিকে আঘাত করি, এখানেও দেখা যাচ্ছে বিস্তারটা দেখা যাবে, কেন পানি কম তো এটা আমরা বুঝতে পারছি না। আমরা যদি আরোটা উদাহরণ দিতে পারি, যেমন একটা দড়ি সোজা করে শক্ত করে বেঁধে যদি মাঝখান ধরে টান দিই, তাহলে দেখা যাচ্ছে দড়িটা একবার উপরে উঠবে, একবার নিচে উঠবে, একবার উপরে উঠবে, একবার নিচে উঠবে। এটাকে আমরা কি বলতে পারি, এটাও দেখতে পারি, দড়িটাকে ধরে এর মাঝখান ধরে যদি আমরা টান দিই দড়িটা, তাহলে দেখা যাচ্ছে একবার উপরে উঠবে, একবার নিচে উঠবে, এটা কম্পন হবে। এটাকে আমরা বলতে পারি এক প্রকার তরঙ্গ। তাছাড়া আমরা যদি ধান খেতে যে দাঁড়াই, তাহলে সেটাও দেখা যাবে যে একটা পাকা ধান খেতে বাতাস একবারে পেটের বাতাসের থেকে আরেকটা বাতাস সেই রকম আমাদের একবার উপরে একবার নিচে চলে যাবে, এটাকে আমরা বলতে পারি তরঙ্গ। ঠিক আছে, তাহলে আমরা সহজে তরঙ্গের সংজ্ঞাটা এভাবে দিতে পারি যে তরঙ্গ হচ্ছে এমন একটা মাধ্যম যার ভিতর দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় শক্তি পাঠানো যায়। তরঙ্গ হচ্ছে এমন একটা মাধ্যম যার ভিতর দিয়ে শক্তি এক স্থান থেকে অন্য স্থানে কি করা যায়, পাঠানো যায়। এই যে প্রক্রিয়াটা, এই কণাগুলো তার নিজের অবস্থান থেকে, আমরা যে এই যে তরঙ্গের যে কণাগুলো যে নিচের অবস্থান থেকে সে তখন শক্তি পাঠাচ্ছে ওই জায়গা থেকে সে নড়বে, ওই জায়গা থেকে একটু এদিক ওদিক দোল দিয়ে সে শক্তিটাকে এক পাশ থেকে আর এক পাশে পাঠিয়ে দেবে। এটাকে আমরা বলতেছি মূলত তরঙ্গ। যেমন আমরা একটা উদাহরণ ছুড়ে দিতে পারি, সেটা হচ্ছে যখন আমরা পুকুরে ঢিল ছুড়ে দেবো, তখন আমরা দেখতে ওখানে একটা শ্যাওলা, বা তুমি যদি কখনো নদীতে যাও, নদীর থেকে খেয়াল করো, নদীতে তো স্টিমার কিছু যায়, তাহলে নদীর পানিতে একটা ঢেউয়ের সৃষ্টি হবে। ওইখানে যদি তুমি কোনো শ্যাওলা দিতে পারো, তাহলে দেখবা শ্যাওলাটা সে জায়গায় দাঁড়ায় খালি একবার উপরে উঠতেছে একবার নিচে, কিন্তু সে জায়গা থেকে নড়তেছে। এই যে জিনিসটা, এইটা হচ্ছে তরঙ্গ, যে কণাগুলো পানির কণাগুলো তার জায়গায় থেকে সেখানে স্পন্দন হবে। ঠিক আছে, আশেপাশে কণাগুলোকে আঘাত করবে, এইভাবে শক্তি এক পর্যায়ে আস্তে আস্তে কিনারায় পানিটা কিনারায় চলে যাবে। এই যে জিনিসটা, এটা হচ্ছে আমাদের তরঙ্গ। আমরা এবার তরঙ্গের কিছু বৈশিষ্ট্য দেখব। তরঙ্গের কিছু বৈশিষ্ট্য নিয়ে আমরা এবার খেয়াল করব। প্রথম বৈশিষ্ট্যটা আমরা একটু দেখি, সেটা হচ্ছে তরঙ্গের জন্য সর্বপ্রথম আমাদের যে জিনিসটা দরকার সেটা হচ্ছে একটা মাধ্যম। তরঙ্গের বৈশিষ্ট্য, প্রথম বৈশিষ্ট্য হচ্ছে কি
তরঙ্গ সঞ্চালনের জন্য আমাদের কি দরকার? একটা মাধ্যমের দরকার। মাধ্যম, এটা আমরা বুঝতে পারি যে আমরা যা কথা বলতেছি এই কথাটা যে তোমাদের কানে যাবে বা অন্য দিক ছড়াবে, এটা ছড়াতে গেলে অবশ্যই এখানে একটা মাধ্যম আছে। এই মাধ্যমটা আছে বাতাস। এই বাতাস যদি মাধ্যম না থাকতো তাহলে আমার কথাটা ওই দিক যেত না। এই যে বাতাসের মাধ্যমে আমার কথাটা যেটা যাচ্ছে এটা কোনো তরঙ্গের আকারে আকারে তোমাদের কানে যাচ্ছে। তাহলে এটা আমরা বুঝতে পারলাম যে তরঙ্গ সঞ্চালনের প্রথম এটা হচ্ছে কি আমাদের দরকার একটা মাধ্যম। এরপরে দ্বিতীয় হচ্ছে তরঙ্গ, মাধ্যমের ভিতর দিয়ে তরঙ্গ যেতে থাকে তখন কণাগুলো নিজ অবস্থান থেকে কি হবে? কণাগুলো নিজের অবস্থান থেকে খালি দুলতে থাকে, অর্থাৎ কণাগুলো নিজের অবস্থান থেকে তরঙ্গ চলার সময় মাধ্যমের কণাগুলো অবস্থান পরিবর্তন হয় না। অর্থাৎ আমরা এটা বলতে পারি 2 নম্বরে অবস্থান পরিবর্তন হয় না। অর্থাৎ সে নিজ জায়গায় গায়ে একবার এপাশে বসে খালি আঘাত করে, অন্য কণাগুলোতে আঘাত করে, কিন্তু নিজ জায়গায় গায়ে সে নিজের অবস্থান সে পরিবর্তন করে না। এটা হচ্ছে আমার 2 রকম দ্বিতীয় বৈশিষ্ট্য। এবার তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে তরঙ্গের ভিতর দিয়ে শক্তি এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে। শক্তি এক স্থান থেকে যেতে পারে। ঠিক আছে, তাহলে আমরা তৃতীয় বৈশিষ্ট্যটা দেখলাম, অর্থাৎ শক্তি এক স্থান থেকে সে অন্য স্থানে যেতে পারবে। এই একটা জায়গায় দাঁড়িয়ে শুধু কণাগুলো তার যে তরঙ্গের শক্তিটাকে একটা কণা থেকে আরেকটা কণা, একটা থেকে আরেকটা কণা এইভাবে সে বহন করে নিয়ে যাবে। অর্থাৎ সে কণাগুলো নিচে দাঁড়া থাকবে। যেমন আমরা ওই যে ঢেউয়ের যেটা দেখছিলাম সেগুলো ওই শ্যাওলাটা গুলো ওই জায়গায় দাঁড়ায় খালি উপরে নিচে করবে, কিন্তু পানির কণাগুলো আস্তে আস্তে এ পার্সেন্টের আঘাত করবে, এ পার্সেন্টের আঘাত করে এভাবে একসময় কিনারায় চলে যাবে। এটা ছিল আমাদের 3 নম্বর। চতুর্থ বৈশিষ্ট্য ছিল কি? সব তরঙ্গের একটি বেগ থাকে, সেই বেগ তার মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে। অর্থাৎ 4 সব তরঙ্গের একটি নির্দিষ্ট বেগ আছে। এটা আমরা মাধ্যমের এক মাধ্যমের কণার উপর নির্ভর করে। যেমন পানির বেগ একরকম হতে পারে, বা কঠিন পদার্থের বেলা যদি আমি দিই সেখানে বেগগুলো একটু কম বেশি হতে পারে। অর্থাৎ বায়ুর মাধ্যমে পানির মাধ্যমে এক মাধ্যমে বেগটা আমাদের কম বেশি হতে পারে। এটা অর্থাৎ মাধ্যমের উপর নির্ভর করে। এরপরে যেটা আমরা দেখো সেটা হচ্ছে কত? 5 নম্বরে আমরা দেখো যে আমরা কি আছে? তরঙ্গ প্রতিফলন এবং প্রতিসরণ হয়। তরঙ্গের কি হয়? তরঙ্গ প্রতিফলন ও প্রতিসরণ হতে পারে। প্রতিফলন যদি আমরা বুঝি, যে প্রতিফলন জিনিসটা আমরা আলোর বেলায় দেখছি যে আলো কোনো কিছু, আমরা ক্লাস 8 পড়ছি, আলো কোনো কিছু বাধা পেয়ে যদি ফিরে আসে সেটাকে প্রতিফলন। ঠিক যেমন আমরা কথা বলতেছি, এই কথাটা কোনো চারি দেয়ালে বাধা পেয়ে আবার ফিরে আসতেছে, এই যে ফিরে আসাটা এটাকে বলি আমরা প্রতিফলন। যেমন শব্দের প্রতিফলন, যেটা আমাদের বাস্তব একটা উদাহরণ আসতে পারে এখানে, সেটা আমরা পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব আরো বিস্তারিতভাবে। আর প্রতিসরণ হচ্ছে ভেদ করে চলে যাওয়া। যে যেমন একটা আমরা যে একটা কাঁচের ভিতর থেকে যদি তাকাই কাঁচের জ্বালানা দিয়ে, তাহলে বাইরের থেকে আমরা কি করতেছে, কাঁচের এটা আলোটা আমাদের চোখে আসতেছে, এটা ওই কাঁচ ভেদ করে আসতেছে। এই যে ভেদ করে আসাটা এটা হচ্ছে প্রতিসরণ।
তা আমাদের তরঙ্গের বেলাও প্রতিফলন এবং প্রতিসরণ হতে পারে। এরপরে আমরা আর শেষ বৈশিষ্ট্য দেখবো, সেটা হচ্ছে তরঙ্গের উপরিপতন হয়। তাহলে আমরা এখানে তরঙ্গের 6টা বৈশিষ্ট্য আমরা এখানে আলোচনা করলাম। আমাদের আজকের ক্লাস এখানে এই পর্যন্তই শেষ। আমরা পরবর্তী ক্লাসে তরঙ্গ এবং শব্দের আরো বিস্তারিত নিয়ে আমরা আসবো। তোমরা সবসময় খেয়াল রাখবা। আশা করি তোমরা সবাই ঘরে থাকো, সবাই ভালো থাকবা এবং এইভাবে লেখাপড়া চালিয়ে যাও। এই তাহলে আমাদের অন্তত অনেক উপকার হবে। তোমরা সবাই শুভ কামনা করে আমি আমার আজকের ক্লাস এখানে শেষ করছি।